ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ মজা। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে হাজির হয়েছে তোমাদের আরেকটি নতুন লেসন নিয়ে। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে প্রায় প্রতিটি একাডেমিক ইংলিশ পরীক্ষাতেই ডাব্লিউএস কোয়েশ্চেন একটি গুরুত্বপূর্ণ আইটেম। তুমি যদি ডাব্লিউএস কোয়েশ্চেনে ফুল মার্কস পেতে চাও তবে আজকের ভিডিও ক্লাসটি তোমার জন্য। হ্যাঁ, তো তোমরা হয়তো বুঝতেই পারছো আজকে কিন্তু তোমাদের জন্য আমি আলোচনায় হাজির হয়েছি ডাব্লিউএস কোয়েশ্চেন্স নিয়ে। সো প্রশ্ন হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন্স আসলে কারা? তো এই ডাব্লিউএস কোয়েশ্চেনের আলোচনাটাই থাকবে আমাদের মূলত। তো আমাদের অনেকেরই সমস্যা ডাব্লিউএস কোয়েশ্চেনে, আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছে। তো আমি মূলত তারই ধারাবাহিকতায় ডাব্লিউএস কোয়েশ্চেনের আলোচনাটা আজকে করছি। তো চলো ফার্স্টে আমরা একটু জানার চেষ্টা করি ডাব্লিউএস কোয়েশ্চেন আসলে কারা। ডাব্লিউএস কোয়েশ্চেন মূলত হচ্ছে হু, হুইচ, হাউ, হোয়াট, হোয়ার, হোয়েন, হোম, হোয়াই এটসেট্রা। ওকে, সো এগুলোকে আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন বলি। তো ডাব্লিউএস কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় যেটা আসে সেটা মূলত দুইভাবে পরীক্ষায় এসে থাকে। এদিক থেকে আমরা বলতে পারি যে প্রশ্ন মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন দ্বারা, যার উত্তর হয় একটু বড়, আর প্রশ্ন আরেকটি হতে পারে অক্সিলারি ভার্ব দ্বারা, যেটার আনসারে আমরা ইয়েস বা নো দ্বারা স্টার্ট করব। ওকে, সো এবার এসো আমরা একটু জানার চেষ্টা করি যে আমাদের বিভিন্ন পরীক্ষায়, তোমরা যারা বিভিন্ন একাডেমিকে পড়াশোনা করছো, এসএসসি, ইন্টারমিডিয়েট, বিভিন্ন পরীক্ষায় যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছ, বিশেষ করে তাদের যে ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো এসে থাকে, সেই ডাব্লিউএস কোয়েশ্চেনগুলোর ভিতরে আমি দেখেছি প্রায় পরীক্ষাগুলোতেই হোয়াট থেকে একটা কোয়েশ্চেন এসে থাকে, অথবা হোয়েন আসে, 3 নাম্বার হোয়ার আসতে পারে, হোয়াই এটা অনেকটাই আসে, 5 নাম্বার হাউ আসে, এবং হু। এই কয়েকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো তোমরা লক্ষ্য করে দেখবে বা বিগত বছরের কোয়েশ্চেনগুলো দেখবে বা টেস্ট পেপার একটু খোঁজাখুঁজি করে দেখবে যে ডাব্লিউএস কোয়েশ্চেন কিন্তু বেসিক্যালি এই 6টা দিয়েই বেশিরভাগ আসতে দেখা যায়। সো আমাদের মূল আলোচ্য বিষয় থাকবে এই 6টাকে বোঝানো, যে কোয়েশ্চেনগুলো কেমন থাকবে এবং তার আনসারটা কেমন হবে। আর যদি ডাব্লিউএস কোয়েশ্চেন ছাড়া যদি অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন হয়, তাহলে কোন অক্সিলারি ভার্ব দিয়ে বেশি কোয়েশ্চেন হয়? তোমরা দেখবে যে ডাব্লিউএস কোয়েশ্চেন ছাড়া যদি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয় তাহলে বেশিরভাগগুলোতেই ডু এবং ডাজ দিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। আচ্ছা, এছাড়াও বিভিন্ন প্রশ্নবোধক বাক্যগুলো বা প্রশ্নের আনসারের ক্ষেত্রে কিছু ব্যতিক্রমধর্মী প্রশ্ন করা হয়ে থাকে, যেগুলোর শুরুতে আমরা এই ওয়ার্ডগুলো দেখতে পাবো। নাম্বার 1, হয়তোবা কোনো একটা প্রশ্নের শুরুতে বলা হচ্ছে ফ্রম ইউর রিডিং অফ দ্য প্যাসেজ গিভ দ্য প্রবলেম অফ দি প্রেজেন্ট এরা। জাস্ট লাইক যে তোমার প্যাসেজের উপর ভিত্তি করে বর্তমান সময়ের একটি ব্যাপার বা প্রবলেম তুমি সেটা তুলে ধরো। হতে পারে গিভ ইউর ওন ওপিনিয়ন, তুমি তোমার নিজের মতামত তুলে ধরো, অথবা হতে পারে এক্সপ্লেইন, তুমি ব্যাখ্যা করো। কোনো কোয়েশ্চেনের শুরুতে থাকতে পারে ডেসক্রাইব, তুমি বর্ণনা করো। অ্যানালাইজ, তুমি সেটাকে ব্যাখ্যা করো, বর্ণনা করে তুলে ধরো। ডিসকাস, সেটা আলোচনা করো। পয়েন্ট আউট, সেটাকে তুমি তুলে ধরো। তাহলে এইটা কিন্তু ডাব্লিউএস কোয়েশ্চেনের হচ্ছে আরো একটি ধরন, যেখানে কোনো ডাব্লিউএস কোয়েশ্চেন চিহ্ন থাকবে না, কোনো অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন হবে না, সেখানে এই ওয়ার্ডগুলো ব্যবহার করে প্রশ্ন করা হবে। তো এই কোয়েশ্চেনগুলো আনসার কিন্তু মূলত অনেকটা বড় হয়, এবং একটি স্টুডেন্ট যদি নিজের থেকে বানিয়ে লিখতে না পারে তাহলে কিন্তু কোনো কৌশল এখানে কাজ করে না। আর সবশেষে আরেকটা ধরনের কোয়েশ্চেন আমরা আসতে দেখি মাঝে মাঝে, ইনভার্টেড কমা ব্যবহার করে টেক্সটের, পরীক্ষায় একটা যে প্যাসেজ থাকবে, যে প্যাসেজ অনুযায়ী আমাকে ডাব্লিউএস কোয়েশ্চেন লিখতে বলা হবে, সেই টেক্সটের একটি লাইন তুলে দেওয়া হয় এবং সেই লাইনটাকে ইনভার্টেড কমার ভিতরে ঘিরে দেওয়া হয় এবং সেখান থেকে একটা ব্যাখ্যা লিখতে বলা হয়। তো তুমি ভেবে দেখো, এখানে কিন্তু এই লাইনটার তুমি যদি অর্থ বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি খুব সুন্দর করে ডাব্লিউএস কোয়েশ্চেনের এই প্যাটার্নটায় তুমি আনসার করতে পারবে না। তো এবার আমরা যে বিষয়টা জানবো, যে পরীক্ষায় যদি ডাব্লিউএস কোয়েশ্চেন, অর্থাৎ এই ডাব্লিউএস কোয়েশ্চেন যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, যে হু, হুইচ, হোয়াট, এইগুলো দিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আনসার করব আমরা কিভাবে, হাউ টু সলভ ডাব্লিউএস কোয়েশ্চেন। তো ডাব্লিউএস কোয়েশ্চেনে আনসার করার জন্য বেসিক্যালি 5টি বিষয় আমাদের জানা দরকার, 5টি মৌলিক রুল। নাম্বার 1 যেটা জানতে হবে, প্রশ্ন যে টেন্সে থাকবে উত্তর কিন্তু সেই টেন্সে দিতে হবে। ওকে, সো প্রশ্ন যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আমাদের আনসার হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রশ্ন যদি হয়ে থাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে, আনসার হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। নাম্বার 2, প্রশ্নে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তা উঠিয়ে দিয়ে মূল ভার্বে পরিবর্তন করতে হবে।
ধরলাম প্রশ্নবোধক একটি বাক্য, সেখানে ডু বা ডাজ এসেছে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যখন আমরা আনসার করব, এই ডু বা ডাজ তুলে দিয়ে আমরা মূল ভার্বের পরিবর্তন করব, হয়তো বা মূল ভার্বের সঙ্গে আমরা এস দিয়ে দেব। ওকে, নাম্বার 3, প্যাসিভ কোনো বাক্য ডাব্লিউএইচ দ্বারা হলে, অনেক বাক্যই থাকে অন্যের দ্বারা বোঝায় প্যাসিভ হয়, যেটাকে আমরা অ্যাক্টিভ বা প্যাসিভ এরকম বলি। তো সাধারণত বেশিরভাগ প্রশ্নগুলো অ্যাক্টিভে হয়ে থাকে, মাঝে মাঝে দু একটি প্রশ্ন কিন্তু প্যাসিভ ভয়েসে হয়ে থাকে। যদি সেইটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন দ্বারা হয়ে থাকে, তাহলে উত্তর করার সময়ও কিন্তু আমরা প্যাসিভ অবস্থাতে রাখবো। হয়তোবা তোমরা এখন বুঝতে পারছো না, আমি একটু পরে এই সবগুলো রুলসের উদাহরণ দেব এবং বোঝানোর চেষ্টা করব। প্রশ্নে মডেল ভার্ব থাকলে উত্তরের সময় তা কিন্তু অপরিবর্তিত থাকবে। অর্থাৎ মডেল ভার্ব থাকলে যেটাই থাকবে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, যেটাই থাকবে, আনসার করার সময় কিন্তু সেই মডেল ভার্বের পরিবর্তন করব না। অ্যান্ড নাম্বার 5, প্রশ্নের কোনো আনসার হুবহু প্যাসেজ, পরীক্ষায় যে প্যাসেজ আসবে যেখান থেকে আনসার করতে বলা হবে, সেই প্যাসেজ বা টেক্সট থেকে কপি করা বা হুবহু লেখা যাবে না। সত্যি কথা বলতে এই 5 নাম্বার রুলটা কিন্তু আমার 1 নাম্বারে দেওয়া উচিত ছিল, কিন্তু তারপরে আমি 5-এ দিয়েছি। এই কারণেই, যদি এই কথাটা প্রথমেই বলতাম যে প্রশ্নের কোনো আনসার হুবহু প্যাসেজ থেকে লেখা যাবে না, তাহলে কিন্তু তোমরা অনেকটাই বেশি ভয় পেতে। সো আমি মোটামুটি এটা 5 নাম্বারে দিয়ে তোমাদের একটু আশার সঞ্চার করেছি। আমি বোঝাতে চাচ্ছি যে ঠিক আছে, ওপরের রুলসগুলো ফলো করো, দেন এই 5 নাম্বারটা তোমরা একটু মেনে নেবে। তো এইবার আমরা যেটা করব, যতগুলো আমরা দেখলাম এতক্ষণ, সেইগুলো অর্থাৎ সেই ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো উত্তর কিভাবে করতে হবে, প্রশ্ন কিভাবে থাকবে, সেটা আমরা দেখব। তো তার আগে বলে দিই যে আমরা আসলে এই কোয়েশ্চেনগুলোকে কেন ডাব্লিউএইচ বলছি। বেসিক্যালি তুমি দেখো, এই কোয়েশ্চেনগুলো শুরুতে কিন্তু ডাব্লিউ এবং এইচ দ্বারা স্টার্ট হয়েছে, সেই জন্য কিন্তু মূলত এইগুলোকে আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন বলি, বা ডাব্লিউএইচ আমরা প্রশ্ন বলে থাকি, ওয়ার্ড বলে থাকি। তো ফার্স্টে আমরা জানার চেষ্টা করব যে হোয়াট দ্বারা প্রশ্ন করা হলে তার উত্তর কেমন হবে। একটা স্যাম্পল কোয়েশ্চেন দিয়েছি। তো ধরো এরকম একটা প্রশ্ন করা হয়েছে, হোয়াট ডাজ দ্য রাইটার মিন। তো প্যাসেজের আঙ্গিকে বলা হয়েছে যে এই প্যাসেজ অনুযায়ী রাইটার আসলে কি বোঝাতে চেয়েছেন। ওকে, লক্ষ্য করে দেখো, প্রশ্নের দ্য রাইটার এটা কিন্তু সাবজেক্ট। আমি যখন আনসার লেখা শুরু করব, তোমাদেরকে বলছি, তোমরা যখন আনসার লেখা শুরু করবে তখন অবশ্যই প্রশ্নের সাবজেক্টটাকেই তুমি কিন্তু এখানে নিয়ে আসবে। আচ্ছা, এরপরে কি করবে, প্রশ্নের যে ভার্ব থাকবে সেই ভার্বটিকে তুমি নিয়ে আসবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, আগে প্রশ্নের সাবজেক্ট তুমি লিখবে, তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা তুমি লিখবে। এবং আমাদের কিন্তু পূর্বে একটা রুল বলা ছিল যে প্রশ্ন যে টেন্সে থাকবে উত্তর সেই টেন্সে দিতে হবে, এবং প্রশ্নের যদি অক্সিলারি ভার্ব থাকে, এই যে দেখো অক্সিলারি ভার্ব আছে, সেইটা তুলে দিয়ে মূল ভার্বে পরিবর্তন করব। লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু এখানে মিনের সঙ্গে একটা এস মিনস দিয়েছি, ওপরেটা ছিল মিন, কিন্তু এখানে আমরা অক্সিলারি ভার্ব তুলে দিয়ে মিনের সঙ্গে মিনস দিয়েছি, এবং তারপরে যে উত্তরটা হবে সেটা। আর হোয়াটের ক্ষেত্রে উত্তরটা কি হয়, প্যাসেজ থেকে আমাদের কোনো বিষয় বা বস্তুকে খুঁজে বের করতে হয়। দ্য রাইটার মিনস অ্যাবাউট সামথিং, কিছু একটা তুমি এখানে দিয়ে দেবে। ওকে, যেটা প্যাসেজ থেকে আমরা যে উত্তরটা পাচ্ছি। এরপরে হোয়েন দ্বারা প্রশ্ন করা হলে তার উত্তর হবে যেমন। তো আমরা বেসিক্যালি কি জানি যে হোয়েন দ্বারা সময়কে মিন করে, আমরা হোয়েন দ্বারা সময়কে মিন করবে এবং সময়মূলক একটি উত্তর প্যাসেজ থেকে বের করে নেব। স্যাম্পল কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়েন ডিড দ্য স্কলার্স স্টার্ট দেয়ার স্টাডি। কখন কখন হচ্ছে মনীষীরা, বিশেষজ্ঞ মানুষরা তাদের গবেষণাটি শুরু করেছিল। কেন বলছি ছিল, কারণ এটা হচ্ছে ফার্স্ট টেন্স। তো প্রশ্ন যে টেন্সে আছে উত্তর সেই টেন্সে দিতে হবে, আর প্রশ্নের সাবজেক্ট যেটা আছে সেটাকে আমরা নিয়ে আসবো। এই যে নিয়ে এসেছি দ্য স্কলার্স, আর পাস্ট টেন্সে ছিল, সেই জন্য কিন্তু আমরা স্টার্টের পরিবর্তন করে এখানে স্টার্টেড করেছি। তুমি খেয়াল করে দেখো, প্রশ্নের অক্সিলারি ভার্ব ছিল, আনসার করার সময় কিন্তু অক্সিলারি ভার্ব উঠে যে মূল ভার্বে পরিবর্তন হয়েছে। এরপরে আমরা বাকি অংশটুকু দিয়ে দেব, এবং তারপরে যেহেতু হোয়েন দ্বারা প্রশ্ন করা হয়েছে, তো আমরা একটা সময়ের কথা এখানে উল্লেখ করব। আর তোমরা মনে রাখবে যে সময় যখন আমরা উল্লেখ করব তার আগে একটা প্রিপোজিশন উল্লেখ করব। কেমন, যেমন ধরো মনীষীরা তাদের স্টাডি শুরু করেছিল 1971 সালে, তাহলে আমরা কি বলবো, দ্য স্কলার্স স্টার্টেড দেয়ার স্টাডি ইন 1971। 1971 সালে তাদের গবেষণা শুরু করেছিল। তো লক্ষ্য করে দেখো, আমরা সময়ের পূর্বে বা তারিখের পূর্বে কিন্তু একটা প্রিপোজিশন ইন দিয়েছি। ওকে, সো এই প্রিপোজিশনগুলো আমরা ব্যবহার করব। এরপর হচ্ছে হোয়ার দ্বারা প্রশ্ন করা হলে তার উত্তর কেমন হবে। কোয়েশ্চেনটা হচ্ছে,
হোয়ার ডিড নকশি কাঁথা ফাইন্ড অ্যাট ফার্স্ট, প্রথমত বা প্রথমে কোথায় নকশি কাঁথা দেখা গিয়েছিল। এটা কিন্তু পাস্ট টেন্স, দেখো লক্ষ্য করে এখানে ডিড রয়েছে। তো নকশি কাঁথা আমরা শুরু করছি, যে কথাটা বারবার আসছে যে প্রশ্নের যেটা সাবজেক্ট সেটা আমরা শুরুতেই লিখব। আচ্ছা, প্রশ্ন যে টেন্সে করা হয়েছে আমরা সেই টেন্সেই করেছি। লক্ষ্য করে দেখো এখানে কিন্তু ফাইন্ড ছিল, আমরা ডিড দিয়ে পাস্ট টেন্সে প্রশ্ন করেছি, তাই কিন্তু ফাইন্ডটাকে আমরা ফাউন্ড করে দিয়েছি। এরপরে প্রশ্নের যে বাকি অংশ থাকবে সেটা দেবো এবং এরপরে হচ্ছে উত্তর। হোয়ার দ্বারা প্রশ্ন করা হলে আমাদের কিন্তু স্থানের নাম উল্লেখ করতে হয় এবং তার আগে অবশ্যই একটি প্রিপোজিশন বসবে। যেমন ধরো নকশি কাঁথা প্রথমত রাজশাহীতে দেখা গিয়েছিল, জাস্ট লাইক আমি উদাহরণস্বরূপ বললাম যে নকশি কাঁথা ফাউন্ড অ্যাট ফার্স্ট রাজশাহী। তাহলে তুমি কি এখানে শুধু রাজশাহী দেবে না, তুমি বলবে নকশি কাঁথা ফাউন্ড অ্যাট ফার্স্ট ইন রাজশাহী বা ইন ঢাকা ইত্যাদি। এই জাতীয় তুমি শব্দগুলো ব্যবহার করবে স্থানের নাম এবং তার আগে একটি প্রিপোজিশন দিয়ে দেবে। ওকে, এরপরে দেখবো আমরা হোয়াই দ্বারা প্রশ্ন করা হলে তার উত্তর কেমন হবে। তো হোয়াই দিয়ে কিন্তু অনেক রকমের কোয়েশ্চেন হতে পারে। যেমন ধরো একটা কোয়েশ্চেন হয়েছে যে হোয়াই ডু ইউ লাইক নকশি কাঁথা, তুমি কেন নকশি কাঁথা পছন্দ করো। ওকে, আবার এই হোয়াই দিয়ে প্রশ্ন হতে পারে হোয়াই ইজ নকশি কাঁথা ফেমাস, নকশি কাঁথা কেন বিখ্যাত। এখানে অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করেছিলাম, মেন ভার্বও ছিল, কিন্তু এখানে ইজটাই কিন্তু হচ্ছে মেন ভার্ব। সো হোয়াই ইজ নকশি কাঁথা ফেমাস, এটা এক ধরনের প্রশ্ন হতে পারে, তার উত্তরের প্যাটার্নটাও একটু আলাদা। আবার প্রশ্ন হতে পারে হোয়াই ডাজ আ ম্যান রিমেম্বার হিজ পাস্ট, কেন একজন মানুষ তার অতীত জীবনটাকে স্মরণ করে। তো এই জাতীয় কোয়েশ্চেন হয় হোয়াই দিয়ে। আনসারের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, প্রথমটার কথা বলি আমরা, হোয়াই ডু ইউ লাইক নকশি কাঁথা, এটার আনসারে আমরা শুরুতে কি নিয়ে এসেছি দেখো, আই লাইক নকশি কাঁথা। তো লক্ষ্য রাখতে হবে, তোমাদেরকে বলে দিচ্ছি পরীক্ষায় যখন ইউ থাকবে কোয়েশ্চেনে যে হোয়াই ডু ইউ, বাট এই টাইপের আর কি, জাস্ট লাইক, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ইউটাকে তুলে দিয়ে ওইখানে কিন্তু আমি আই করে দেব। সো ইউ সেকেন্ড পারসন, যখন আমি আনসার করব সেক্ষেত্রে কিন্তু আমি আই দিয়ে দেব। সো আই লাইক নকশি কাঁথা, আই লাইক ভার্ব থেকে বাকি অংশ। এরপরে আমি নকশি কাঁথা কেন পছন্দ করি, আমি এরপরে বিকজ দেব, তারপরে সাবজেক্ট দেব, তারপরে ভার্ব দিয়ে আমি আমার মতো করে অর্থটা বা আমি আনসারটা কমপ্লিট করব। আমি বলতে পারি আই লাইক নকশি কাঁথা, আমি নকশি কাঁথা পছন্দ করি বিকজ 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 আই লাইক ওল্ড ট্র্যাডিশন, কারণ আমি পুরনো জিনিস বা ঐতিহ্যকে পছন্দ করি। অথবা তুমি বিকজ অফ দিয়েও কোনো আনসার দিতে পারো, তবে তারপরে নাউন বা নাউন ফ্রেজ দিতে হবে। তো যাদের এই নাউন বা নাউন ফ্রেজ মেকিং এ প্রবলেম হতে পারে তাদেরকে সাজেস্ট করব যে তোমরা বিকজ সাবজেক্ট ভার্ব এই সহজভাবে তোমরা দেবে। এরপরে নকশি কাঁথা ইজ ফেমাস, এরপরে তুমি ফর দিয়ে দিতে পারো, বিকজ দিয়েও দিতে পারো। তারপরে এ ম্যান রিমেম্বার হিজ পাস্ট, যেটা আমরা 3 নম্বর কোশ্চেন দিয়েছিলাম, এ ম্যান রিমেম্বার হিজ পাস্ট, একজন মানুষ তার অতীত জীবন স্মরণ করে, এখানে আমরা বিকজ দিয়ে দিতে পারি, বিকজ দিয়ে দিতে পারি, অ্যাজ দিয়ে দিতে পারি, ফর দিয়ে দিতে পারি। তার মানে হোয়াই দিয়ে প্রশ্ন করা থাকলে সেটার বাকি অংশে যেটা আনসার ইউজ করব সেখানে আমরা বিকজ ইউজ করব, আমরা ফর ইউজ করব, আমরা অ্যাজ ইউজ করব, এর যে কোনো একটি দিয়ে আমরা আনসারটা দিতে পারি। আচ্ছা, এবার এসো হাউ দ্বারা প্রশ্ন করা হলে উত্তরটি কেমন হবে। হাউ ক্যান আ মডার্ন ম্যান বি সাকসিডেড, কিভাবে একজন আধুনিক মানুষ সফল হতে পারে। তো তোমরা লক্ষ্য করে দেখো, আমি কিন্তু একটা প্রথমত যে বলেছিলাম যে 5টি রুল জানা দরকার ডাবলএস কোয়েশ্চেনে, সেখানে বলেছিলাম প্রশ্নের যদি কখনো কোনো মডেল ভার্ব থাকে আনসার করার সময় কিন্তু অবশ্যই সেই মডেল ভার্বটাকে নিয়ে আসতে হবে। এবং আরেকটি রুল তোমাদের বলেছিলাম যে যদি কোনো প্রশ্ন হয়ে থাকে প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েস বলতে কি বোঝায়, যে অন্যের দ্বারা। তুমি দেখো এটা বাংলাটা, হাউ ক্যান আ মডার্ন ম্যান বি সাকসিডেড, কিভাবে একজন আধুনিক মানুষ অন্যের দ্বারা সফল হতে পারে। এখানে অন্যের দ্বারা কথাটা লুকোনো রয়েছে। তো যখন এরকম অন্যের দ্বারা কোনো ঘটনা ঘটবে সেটাকে আমরা প্যাসিভ বলবো, এবং প্যাসিভের নিদর্শন হচ্ছে একটা বি ভার্ব থাকবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তো যাই হোক, প্যাসিভ এইরকম যদি কোনো কোয়েশ্চেন থাকে এটার আনসার করার সময় কিন্তু আমরা এই প্যাটার্নটাকে অক্ষত রাখবো, অর্থাৎ বি সাকসিডেড এটাকে আমরা ঠিকই রাখবো। আর ওইটা তো আমরা জেনেছি যে মডাল ভার্বের কোনো পরিবর্তন হয় না। আর বাকিটা দেখো, প্রশ্নের সাবজেক্ট আগের সবগুলোর মতোই, এ মডার্ন ম্যান আমরা প্রশ্নের সাবজেক্টটাকে নিয়েছি আনসার করার সময়, এ মডার্ন ম্যান যেটা ছিল নিয়েছি। এরপরে মডেল ভার্ব যেটা ছিল সেই মডেল ভার্বটাকে আমরা নিয়েছি, তারপরে প্যাসিভ যে সেন্সটা ছিল অন্যের দ্বারা সেটাকে নিয়েছি, তারপরে বাকিটা। সো এখানে একটা ফ্যান্টাস্টিক ফ্যাক্ট হচ্ছে হাউ দিয়ে প্রশ্ন করা হলে
এটার উত্তরে অধিকাংশ সময় তুমি বাই দিতে পারবে, মাঝে মাঝে টু লাগতে পারে, অথবা তুমি দিতে পারবে বাই দ্য হেল্প অফ। কেমন দেখো, যদি ধরো কোয়েশ্চেনটা এরকম যে একজন আধুনিক মানুষ কিভাবে সফল হতে পারে, আমি আনসার দিচ্ছি এ মডার্ন ম্যান ক্যান বি সাকসিডেড বাই দিলাম বাই দ্য হেল্প অফ টেকনোলজি, বাই দ্য হেল্প অফ টেকনোলজি। তো এই যে আমরা বাই দ্য ইউজ করছি, আমরা বলতে পারি উইথ দ্য হেল্প অফ টেকনোলজি। এই যে আমি দিয়েছি বাই দ্য হেল্প অফ টেকনোলজি, এটা হতে পারে। অ্যান্ড লাস্ট নাম্বার যেটা, সেটা হচ্ছে হু দ্বারা প্রশ্ন করা হলে তার উত্তর কেমন হবে। এটা খুবই সহজ। হু দিয়ে যদি কোনো কোয়েশ্চেন করা হয়, জাস্ট লাইক একটা উদাহরণ দেখি আমরা, হু ক্রিয়েটেড অবস্ট্রাকশন ফর শিল্পী অ্যান্ড রশিদ। কে রশিদ এবং শিল্পীদের জন্য বাধা তৈরি করেছিল, অবস্ট্রাকশন বাধা তৈরি করেছিল। সো নিয়মটা হচ্ছে হু দিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, হু তুলে দিয়ে আমরা ব্যক্তির নাম বা যে সমস্যাটি তৈরি করছে, যাকে ডাকা হচ্ছে সেই ব্যক্তির নামটা দিয়ে দেব, তারপরে ভার্ব থেকে আমরা বাকি অংশ দিয়ে দেব। সো হু এর খুবই সহজ ব্যাপার। হু কলস ইউ, যদি এরকম কোয়েশ্চেন করা থাকে, তো আনসার যদি হয় রহিম, তাহলে আমরা বলবো রহিম কলস ইউ। ওকে, সো এই যে ফ্যাক্ট, সো আমরা এইখানটায় হু তুলে দিয়ে আমরা হয়তোবা দিলাম যে শিল্পীর ফ্যামিলির অন্যান্য সদস্যরা বা তার হচ্ছে গ্র্যান্ডমাদার, তাহলে রাইট আনসার কি হবে যে হার গ্র্যান্ডমাদার ক্রিয়েটেড অবস্ট্রাকশন ফর শিল্পী অ্যান্ড রশিদ। ওকে, এবারে এসো, অনেক সময় দেখা যাচ্ছে যে ডাব্লিউএস কোয়েশ্চেনের প্যাটার্নগুলোতে সবসময় ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে কোয়েশ্চেন না হয়ে অক্সিলারি ভার্ব দেওয়া হয়। আমরা প্রথমত বলেছি যে ডু এবং ডাজ দিয়ে কিন্তু ডাব্লিউএস কোয়েশ্চেন হয়। তো ডু এবং ডাজ দিয়ে যদি কোনো প্রশ্ন হয় তাহলে কি হয়, ধরো একটা কোয়েশ্চেন করা হচ্ছে, ডু ইউ ফাইন্ড অ্যানি সিগনিফিকেন্স অফ দ্য স্টোরি, তুমি কি গল্পের কোনো তাৎপর্য খুঁজে পাও। তো যখন ডু এবং ডাজ দিয়ে কোয়েশ্চেন করা হবে, তখন তোমাকে অবশ্যই ইয়েস বা নো দ্বারা স্টার্ট করতে হবে। সো তুমি বলতে পারো ইয়েস আই ফাইন্ড, তুমি যদি নো বলো সো কি হবে, নো আই ডোন্ট ফাইন্ড। তো ইয়েস অথবা নো তোমাকে অবশ্যই দিতে হবে। এখন ধরো ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করা হয়েছে, কিন্তু তুমি উত্তর দেওয়ার সময় ইয়েস বা নো ব্যবহার করলে না, কিন্তু বাকিটুকু তুমি ঠিকই লিখলে, তাহলে কিন্তু অবশ্যই এই আনসারের ক্ষেত্রে তুমি 0 পেয়ে যাবে। সো রিমেম্বার ইট, ডু এবং ডাজ দিয়ে যদি কোনো কোয়েশ্চেন করা হয়, সেক্ষেত্রে অবশ্যই শুরুতে ইয়েস এবং নো থাকবে, এবং তারপরে যে সম্মতি দিচ্ছ তুমি বা সম্মতি দিচ্ছ না, সেটা তোমাকে বর্ণনা করতে হবে। সো ডু ইউ ফাইন্ড এনি সিগনিফিকেন্স অফ দ্য স্টোরি, ইয়েস আই ফাইন্ড, এবং তারপরে বলো দ্য সিগনিফিকেন্স অফ দ্য স্টোরি, হয়ে গেল। আচ্ছা, এবারে চলে এসো, বর্ণনামূলক কোনো প্রশ্ন হলে তার উত্তর কেমন হবে। তো আমরা এর আগে দেখিয়েছি যে বর্ণনামূলক আসলে প্রশ্নগুলো কি দিয়ে হয়, ডিসক্রাইব দিয়ে হতে পারে, পয়েন্ট আউট দিয়ে হতে পারে, অ্যানালাইজ দিয়ে হতে পারে, এই জাতীয় শব্দগুলো। ডিসক্রাইব দ্য লাইফ স্টাইল অফ নেলসন ম্যান্ডেলা, তো ধরো এইরকম একটি প্রশ্ন করা হচ্ছে যে নেলসন ম্যান্ডেলার জীবন তুলে ধরো। তো আনসার দেওয়ার সময় তুমি অবশ্যই তোমার মতো করে এই আনসারটা লিখবে। ম্যান্ডেলা ইজ, লক্ষ্য করে দেখো আমি কিন্তু ম্যান্ডেলা ইজ দিয়েছি, আমি কিন্তু ম্যান্ডেলা ওয়াজ দিইনি, যদিও ম্যান্ডেলা এখন বেঁচে নেই, ও মারা গেছে। তো তোমরা অনেকেই কি করবে যে ম্যান্ডেলা ওয়াজ দিয়ে শুরু করবে, কিন্তু এটা করা যাবে না। মনে রাখতে হবে বর্ণনামূলক যদি কোনো কোয়েশ্চেন থাকে এবং তার যদি আনসার করতে চাও, উত্তরটি নিজের ভাষায় হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আনসারগুলো বর্ণনামূলক এবং সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। বর্ণনামূলক বাক্যগুলো আমি তোমাদেরকে বলি, সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই দুইটা টেন্সেই বর্ণনা করতে হয়। তো আশা করছি তোমরা ডাব্লিউএস কোশ্চেনে এই আলোচনা উপকৃত হবে। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে, তবে আমাকে কমেন্টে তোমরা লিখবে, আমি সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই ছিল ডাব্লিউএস কোশ্চেনের আলোচনা। এই আলোচনাটি মূলত তোমাদের জন্য, যদি ভালো লেগে থাকে তাহলে ভাবো আমার পরিশ্রম সার্থক হয়েছে। তো যদি এই আলোচনা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, আজকে সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই ভালো থেকো, অন্যকে ভালো রেখো, বাই বাই।